সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হওয়ার দিনটি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিতর্কের জন্ম দিল। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণকে ঘিরে যে সাংবিধানিক ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে তা কেবল আনুষ্ঠানিকতা নিয়ে মতভেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সাম্প্রতিক গণভোট, জুলাই জাতীয় সনদ, সংবিধানের সংস্কারের ভবিষ্যৎ এবং নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার সবকিছুকে একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন যে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেই বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলীয় সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, কারণ বিদ্যমান সংবিধানে এমন কোনো কাঠামোর উল্লেখ নেই। একই ইস্যুতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্য করেছেন, গণভোটের জনরায়কে প্রথম দিনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। এই পরস্পর বিরোধী অবস্থান দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে, এটাই এখন মূল প্রশ্ন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। গণভোটে হ্যাঁ ভোটের জয়ের পর যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি হয়েছিল, তার আলোকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, এমন প্রস্তুতি রেখেছিল জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত 209 জন সংসদ সদস্য দ্বিতীয় শপথ থেকে বিরত থাকেন। তারা কেবল এমপি হিসেবে শপথ নেন। বিএনপির যুক্তি, বিদ্যমান সংবিধানের তৃতীয় তফসিলে যেসব পদের শপথের কথা বলা আছে, সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের কোনো বিধান নেই। সংবিধানে ধারণ না করে এবং শপথ পড়ানোর এখতিয়ার স্পষ্ট না করে এ ধরনের শপথ গ্রহণ সাংবিধানিকভাবে সঠিক নয়। ফলে তারা সংবিধান মেনেই চলেছেন বলে দাবি করছে দলটি। এই অবস্থানের বিপরীতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য ও সংবিধানের সংস্কার পরিষদের সদস্য দুই ভূমিকাতেই শপথ নিয়েছেন। তাদের যুক্তি, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন তা বাস্তবায়নের সাংবিধানিক রাজনৈতিক দায় সংসদের উপর বর্তায়। জুলাই জাতীয় সনদ সেই গণভোটের ফলাফলের ভিত্তিতেই বাস্তবায়নযোগ্য। ফলে শপথ গ্রহণ থেকে বিরত থাকা মানে জনরায়ের প্রতি অবহেলা। এখানেই তৈরি হয়েছে জনরায় বনাম বিদ্যমান সংবিধান বিতর্ক। বিএনপি বলছে তারা জুলাই সনদের প্রতি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু তারা এটাও স্পষ্ট করছে যে সংবিধানের সংস্কারের প্রক্রিয়া অবশ্যই বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্য দিয়েই হতে হবে। দলটির দৃষ্টিতে গণভোটের ফলাফল একটি রাজনৈতিক নির্দেশনা, যা সাংবিধানিক রূপ পেতে হলে সংসদের মাধ্যমে সংবিধানে সুনির্দিষ্ট সংশোধনী আনতে হবে। সেই সংশোধনীর আগেই আলাদা কোনো পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া সাংবিধানিক শূন্যতা তৈরি করতে পারে। ফলে তারা প্রথমেই আইনসম্মত ভিত্তি নিশ্চিত করতে চাইছে। কিন্তু সমালোচকদের মতে এই অবস্থান রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে বিএনপি সংবিধান সংস্কারের গতি মন্থর করতে চায়। এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, গণভোটের জনরায় কি বিদ্যমান সংবিধানের উপর সরাসরি প্রাধান্য বিস্তার করে, নাকি তা কার্যকর করতে হলে সংবিধান সংশোধনের প্রক্রিয়া অপরিহার্য? রাজনৈতিক তত্ত্বে গণভোটকে জনগণের সার্বভৌম ইচ্ছার সরাসরি প্রকাশ হিসেবে দেখা হয়, কিন্তু অধিকাংশ সাংবিধানিক কাঠামোতে গণভোটের ফলাফল কার্যকর করতে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও যদি সংবিধানে গণভোট উত্তর পরিষদ গঠনের সুস্পষ্ট বিধান না থাকে, তাহলে তা অন্তর্ভুক্ত না করে সরাসরি শপথ গ্রহণ একটি আইনি বিতর্ক সৃষ্টি করতেই পারে। বিএনপি সেই বিতর্ক এড়াতে চাচ্ছে, এমন ব্যাখ্যাও রয়েছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পটভূমি এবং অন্তর্বর্তী সরকারের ঘোষিত সংস্কার এজেন্ডা জনমনে যে প্রত্যাশা তৈরি করেছিল, তা ছিল দ্রুত ও কাঠামোগত পরিবর্তনের। অনেকের কাছে সংবিধান সংস্কার পরিষদ সেই পরিবর্তনের প্রতীক। ফলে বিএনপির শপথ না নেওয়া একাংশের কাছে
পাল্টে যাওয়ার অঙ্গীকার থেকে সরে আসা হিসেবে প্রতিভাত হয়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এটি জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতি প্রথম ধাক্কা। আবার বিএনপির সমর্থকরা বলছেন দলটি আইনের শাসন ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের প্রথম 180 দিনই হবে সবচেয়ে স্পর্শকাতর সময়, কারণ এই সময়ে সংস্কার কার্যক্রমের ভিত্তি স্থাপিত হবে। যদি শুরুতেই সরকার ও অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে অবিশ্বাস তৈরি হয়, তাহলে তা বৃহত্তর রাজনৈতিক অচলাবস্থার দিকে যেতে পারে। বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠ শক্তি হিসেবে সংসদে প্রভাবশালী অবস্থানে রয়েছে। তারা চাইলে সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে পারে, আবার চাইলে প্রক্রিয়াকে দীর্ঘায়িতও করতে পারে। ফলে সংবিধান সংস্কারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং কৌশলের ওপর। জামাতি ইসলামী রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ডাক দেয়া হয়েছে। তাদের ভাষ্য, বর্তমান অস্থিরতা ও অনিশ্চয়তার প্রতিবাদে এই কর্মসূচি। এতে বোঝা যায় বিষয়টি সংসদীয় বিতর্কের বাইরে রাস্তায়ও প্রভাব ফেলছে। যদি এই ইস্যু ঘিরে ধারাবাহিক আন্দোলন গড়ে ওঠে, তাহলে তা সরকারের ওপর চাপ বাড়াবে। বিএনপির সামনে দ্বৈত চ্যালেঞ্জ রয়েছে। একদিকে তারা সরকার পরিচালনার দায়িত্বে, অন্যদিকে জুলাই সনদের অঙ্গীকার রক্ষার প্রত্যাশা রয়েছে। যদি তারা দ্রুত সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করে এবং পরিষদের বৈধতা নিশ্চিত করে, তাহলে বর্তমান বিতর্ক প্রশমিত হতে পারে। কিন্তু যদি দীর্ঘসূত্রিতা দেখা যায়, তাহলে সংস্কার বিমুখতার অভিযোগ জোরালো হবে। একই সঙ্গে বাম ও আওয়ামীপন্থী মহলের একাংশ বিএনপির অবস্থানকে স্বাগত জানিয়েছে। এটিও রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে। ঐতিহাসিকভাবে যারা বিএনপির বিরোধী, তাদের প্রশংসা বিএনপির জন্য যেমন কৌশলগত সুবিধা, তেমনি তাদের নিজস্ব সমর্থক গোষ্ঠীর কাছে বিভ্রান্তির কারণও হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রধান নির্বাচন কমিশনারের এখতিয়ারের প্রশ্ন। বিএনপি বলছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। যদি সত্যি সংবিধানে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকে, তাহলে একটি আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের রিট, সাংবিধানিক ব্যাখ্যা এসবের মাধ্যমে বিষয়টি দীর্ঘ আইনি লড়াইয়ে রূপ নিতে পারে। সেই পরিস্থিতি রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়াবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংবিধান সংশোধন এবং ক্ষমতা রূপান্তর প্রায় সংঘাতপূর্ণ ছিল। অতীতের অভিজ্ঞতা বলছে সংখ্যাগরিষ্ঠতার জেরে দ্রুত সংশোধন আনা যেমন সম্ভব, তেমনি তা বিরোধী শক্তিকে বিচ্ছিন্ন করতে পারে। আবার ঐক্যমত ভিত্তিক প্রক্রিয়া দীর্ঘ হলে স্থিতিশীলতা আনে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি কোন পথ বেছে নেয়, তা দেশের গণতান্ত্রিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা মূলত ছিল রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন, জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। সংবিধান সংস্কার পরিষদ সেই লক্ষ্যের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যদি এটি রাজনৈতিক দর কষাকষির উপকরণে পরিণত হয়, তাহলে জন আস্থা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। আবার যদি সাংবিধানিক শুদ্ধতার যুক্তিতে প্রক্রিয়াটি সুসংহত করা হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে শক্ত ভিত গড়তে পারে। এই মুহূর্তে স্পষ্ট যে বিতর্কটি কেবল শপথ নেয়া বা না নেয়ার নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো, গণভোটের মর্যাদা এবং নতুন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন। সার্জিস আলমের গাদ্দারি মন্তব্য যেমন একাংশের ক্ষোভের প্রতিধ্বনি, তেমনি সালাউদ্দিন আহমেদের বক্তব্য আইনি প্রক্রিয়ার প্রশ্ন তুলছে। দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যেখানে জনগণ দ্রুত পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনের পথ কতটা সাংবিধানিক ও কতটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে হবে, তা এখনও নির্ধারিত হয়নি। আগামী দিনগুলোতে সংসদ অধিবেশনে এই বিষয়ে আলোচনা, প্রস্তাব ও সম্ভাব্য সংশোধনী ইঙ্গিত দেবে কোন পথে এগোচ্ছে দেশ। যদি বিএনপি বাস্তবিক অর্থে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকে, তাহলে তাদের উদ্যোগে সংবিধান সংশোধনের স্পষ্ট রূপরেখা আসতে পারে। আর যদি দ্বিধা দ্বন্দ্ব চলতেই থাকে, তাহলে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের রাজনীতি আবারও এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সিদ্ধান্তগুলো শুধু বর্তমান সরকারের নয়, ভবিষ্যৎ প্রজন্মের রাষ্ট্র কাঠামোকেও প্রভাবিত করবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।